আমি আমার জায়গা থেকে আমি মনে করি এবং এই মেট্রো টিভির পরিবারের পক্ষ থেকে আমরা অবশ্যই ফিলিস্তিনিদের পক্ষে আমরা স্লোগান তুলবো। অবশ্যই ফিলিস্তিনিদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। অবশ্যই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য সারা বিশ্বের সকল মুসলিম উম্মাকে একত্র হয়ে তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ রেখে বিষয় হচ্ছে আহ, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে দমন পীড়ন যুদ্ধ সেটা কিন্তু একদিনের ঘটনা না। এই ঘটনাটা যুগ যুগ ধরে চলছে। 1948 সাল থেকে শুরু করে দফায় দফায় কিন্তু মানে ইসরায়েল ফিলিস্তিনিদের রাজত্ব কায়েমের আহ, পরোক্ষ অপরোক্ষ চেষ্টা কিন্তু ছিল। বিভিন্ন সময় ফিলিস্তিনি তারা হচ্ছে শাসন করেছে, আবার কখনো কখনো ইসরায়েল শাসন করেছে। মূলত ইসরায়েলিরা কিন্তু ফিলিস্তিনিদের কাছে একটা মানে আশ্রিত জনগোষ্ঠী ছিল। তারা ধীরে ধীরে সেখানে ক্ষমতাধর হয়ে ওঠে এবং ধীরে ধীরে পুরো ফিলিস্তিন রাষ্ট্রটাকে তারা তাদের দখলে নিয়ে নেয়। আর মানচিত্রে লক্ষ্য করলে একটু দেখতে পারবেন মানে যেই বিষয়টা নিয়ে মূলত যুদ্ধটা চলছে সেটা হচ্ছে গাজার যে অঞ্চলটা, সেই অঞ্চলটা নিয়ে মূলত হচ্ছে যুদ্ধটা চলছে। ফিলিস্তিনিদের দাবি ছিল বারবার যে গাজা উপত্যকা এবং পশ্চিম দিকটা মানে সমুদ্রের ওই পাশটা দিয়ে যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় আর ইসরায়েল বাকিটা নিয়ে নেক। মানে ফিলিস্তিনিদের কিন্তু এই বিষয়ে কোনো আহ, আর কোনো প্রশ্ন নেই, কোনো দাবি দেওয়া নেই। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে এটা আমি অনেক আহ, ভেবেছি এবং নিউজগুলো অনেক ঘাটাঘাটি করেছি, যেহেতু তাদের সংগ্রামটা অনেক দিন থেকেই চলছে। আমরা মাঝে মাঝেই দেখি ইসরায়েলি ফিলিস্তিনিদের উপর নানান ভাবে আক্রমণ করার চেষ্টা করেছে। যার কারণে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম গুগল সোর্সে। এরপর যেটা দেখলাম যে আহ, ফিলিস্তিনিদের ভিতরেও একাত্মতা নাই। ফিলিস্তিনিদের ভিতরেও কিন্তু হামাস, ফিলিস্তিনি আরো কয়েকটা সংগঠন, রাজনৈতিক সংগঠন বা আহ, সশস্ত্র সৈনিক, তারা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত। তারাও যদি অন্ততপক্ষে নিজেদের ভিতরে বোঝাপড়াটা সেরে নিজেরা যদি একাত্মতা পোষণ করতে পারতো, আমার মনে হয় যে এই যুদ্ধটা মানে এত লম্বা সময় ধরে চলতো না। এই একটা বিষয় চলছে। আর যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে 1971 সালে আহ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যখন যে যুদ্ধটা সংঘটিত হয়, সেই যুদ্ধের অতীত ইতিহাসটা আমরা কম বেশি সবাই জানি। আমি যেই তথ্যটা একটু কোট করব সেটা হচ্ছে 1971 সালে সেই যুদ্ধে কিন্তু আহ, আমরা মুসলিম রাষ্ট্র, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটাই হচ্ছে মুসলিম বিশিষ্ট হচ্ছে এলাকা ছিল। তো সেই সময় আমরা আসলে কাদের সহযোগিতা পেয়েছিলাম? আমরা যখন পশ্চিম পাকিস্তানিদের কাছে নিপীড়নের শিকার হচ্ছিলাম, আমরা এই বাংলাদেশ, গড়ে ওঠা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা আসলে কার কাছ থেকে সহযোগিতা পেয়েছিলাম? সেই সময় সৌদি, ইরান, জর্দান, তুরস্ক সহ সকল দেশ, সৌদি আরব সহ সবাই পাকিস্তানের পক্ষে ছিল। আজকে ফিলিস্তিনিদের যে অবস্থা, ফিলিস্তিনিরা যেভাবে ইসরায়েলের হামলার শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, ফিলিস্তিনিদের যেভাবে গণহত্যা করা হচ্ছে, এই সেম ঘটনাটা কিন্তু বাংলাদেশে 1971 সালে 9 মাস ধরে চলেছে। সেই সময় আমরা এই দেশে 90% মুসলমানের দেশ। আমরা কি আসলে সেই সময় কোনো মুসলমান দেশের, মুসলিম রাষ্ট্রের সহযোগিতা পেয়েছি? পাইনি। সেই সময় সৌদি আরবের মতো একটা রাষ্ট্র, তারা পাকিস্তানকে জঙ্গি বিমান পর্যন্ত উপহার হিসাবে দিয়েছিল আমাদের উপর আক্রমণ করার জন্য। এবং ভারত কি করলো? আকাশ সীমা ব্যবহার করা নিষেধাজ্ঞা দিয়ে দিল। যার কারণে সেই জঙ্গি বিমান কিন্তু আমাদের দেশে এসে হামলা করতে পারে নাই। মানে এই ধরনের অনেক ইতিহাস তো আমাদের বাংলাদেশেও ছিল। আজকে এই পৃথিবী যখন উন্নত একটা প্রযুক্তিশীল পৃথিবী হয়ে গেছে, এই সময়ে এসে আমরা কয়টা মুসলিম দেশ শুধু নিজেদের দেশের মানচিত্রে মহাসড়কের রাজধানীগুলোতে একটু হই হুল্লোড় করছি, একটু স্লোগান দিচ্ছি, কিন্তু আমাদের এই মুসলিম রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্র পরিচালক রয়েছেন, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তারা অফিসিয়ালি আসলে ফিলিস্তিনিদের পক্ষে কি কেউ কোনো বিবৃতি দিচ্ছে? এটা তেমন ভাবে চোখে পড়ছে না।
একমাত্র ইরান ব্যতীত সেভাবে আর কারো কোনো মুখ্য ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা বিগত দিনে যেটা দেখেছি, একমাত্র মুসলিম বিশিষ্ট দেশ বাংলাদেশ, এছাড়া আর কোনো দেশের কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলে নাই। একমাত্র বাংলাদেশ ছিল সেই সময়। আসলে আমরা যে কখন কি করি, কখন কি নিয়ে লাফাবো, কি নিয়ে আন্দোলন করব, কি নিয়ে রাজপথ গরম করব, সেই বিষয়ে আসলে আমরা কতটা জেনে বুঝে করি সেটা আসলে আমার বোধগম্য না। আমাদের মনে হয় এই বিষয়ে আমাদের অনেক রিসার্চ থাকা উচিত। আজকে দেখেন, এই মাত্র 7 মাস 8 মাস আগে আমেরিকা যখন আমাদের পক্ষে কথা বলছিল, তখন এই জুলাই গণ অভ্যুত্থানে আহ, সমন্বয়ক ছাত্রদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে আমেরিকা যখন অবস্থান পরিষ্কার করেছিল, তখন কিন্তু আমেরিকা আমাদের কাছে খুব ভালো ছিল। আজকে যখন আমরা ইসরায়েলের বিপক্ষে রাজপথ গরম করে তুলছি, রাজপথে স্লোগান দিচ্ছি, হ্যাঁ, আমরা এই সময় আমরা ইসরায়েলের যে দোসর রাষ্ট্রগুলো আছে, আমরা কি তাদের বিপক্ষে আঙ্গুল তোলার সাহস পেয়েছি? আমি সোশ্যাল মিডিয়ায় অনেককেই লেখালেখি করতে দেখছি যে আসলে আমেরিকার ভিসা পাওয়ার, ভিসা হারিয়ে যাওয়ার ভয়ে অথবা ভিসা না পাওয়ার ভয়ে অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। কিন্তু এরপরও প্রতিবাদ কিন্তু করা উচিত। আর বিশেষ করে বাংলাদেশের বিগত সরকার বলি, এখন বলি, ভবিষ্যৎ সরকার বলি, বাংলাদেশ, আমরা বাঙালিরা সবসময় মানবিক। আমরা বাংলাদেশের বাঙালিরা আমরা সবসময় মানবিক। আমরা রাখাইন রাজ্যে যখন রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছিল, আমরা বর্ডার খুলে দিয়েছিলাম। যেমনটা 1971 সালে ভারত সীমানা বর্ডার খুলে দিয়ে আমাদের 1 কোটিরও বেশি মানুষকে তার 9 মাস ধরে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল। সেভাবে কিন্তু আমরা মায়ানমার রোহিঙ্গাদের পাশে আমরা দাঁড়িয়েছি। প্রায় 16-17 লাখ রোহিঙ্গা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এখনো অবস্থান করছে। এইভাবে, ঠিক এমন ভাবে কোন মুসলিম দেশ ফিলিস্তিনিদের পাশে কেন দাঁড়াচ্ছে না? ফিলিস্তিনিদের বড় দুর্ভাগ্য যে তাদের আশেপাশে কোনো ভারত নাই। তাদের দুর্ভাগ্য তাদের আশেপাশে কোনো ইন্ডিয়া নাই। তাদের দুর্ভাগ্য একটাই, তাদের আশেপাশে সবকটা হচ্ছে মুসলিম রাষ্ট্র। যদি তাদের আশেপাশে একটা ভারত রাষ্ট্র থাকতো, তাহলে আমার মনে হয় ফিলিস্তিনিদের উপর এত অত্যাচারে মানে সেই ভারত চুপচাপ বসে থাকতো না। কারণ আমরা বরাবর ভারতকে আমাদের উপর সহযোগিতার যে দৃষ্টি, সেটা আমরা দেখেছি। তো আমি আসলে, যদি আমি ছোট মানুষ, ভুল ত্রুটি করে থাকি, আমার কথায় যদি কোনো ভুল তথ্য থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সংশোধনের চেষ্টা করব। আমি বিদায় নিচ্ছি। তার আগে একটু বলি, সেটা হচ্ছে, যারা এই মুহূর্তে এই মেট্রো টিভিতে ইউটিউব চ্যানেলে আপনারা এই প্রোগ্রামটি দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই মেট্রো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই মেট্রো টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।